দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার আর একটু বিস্তারিত আমরা জানতে চাই এবং কোন আমাদের সহকর্মীরা কিন্তু বিভিন্ন স্থানে রয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। এর পরেই আমাদের সাথে যুক্ত হবেন কাজী ফয়সাল, তিনি আছেন রাজু ভাস্কর্যতে। আরিফ, আমি একটু কাজী আপনার কাছে তাহলে চলে আসি শুরুতে। আমি দেখতে পাচ্ছিলাম সুলতান মাহমুদ আরিফকেও। আপনার ওখানে আমি শুনছিলাম যে বিকাল থেকে বিক্ষোভ হচ্ছে, এখন কি অবস্থা? নয়, এখানে বিক্ষোভ কিন্তু এই ঘটনার পরপরই বিকেল থেকেই বিক্ষোভ হচ্ছে শাহবাগে, এবং এরপরে কিন্তু রাজু ভাস্কর্য উত্তাল হয়ে পড়েছিল। তবে এখন কিছুটা বিরতিতে রয়েছে এবং তারা কিন্তু একটু পরপরই আপনি দেখছেন যে এখনও তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এখানে মূলত ছাত্র অধিকার পরিষদের নেতারা এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে এই হত্যা চেষ্টা মূলত যারা করছে বা করেছে, হাদিকে যারা গুলি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তারা বলছে যে তারা যমুনা ঘেরাও করবেন, এই ধরনের কর্মসূচি তারা দিয়েছেন। এবং তারা বলছেন যে এই হত্যার পেছনে অবশ্যই রাজনৈতিক মহলের কোনো রাজনৈতিক মহলের ইন্ধন থাকতে পারে, সে একটা আশঙ্কা তারা প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু একাধিক ছাত্র সংগঠনও কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্র দলেরও বিক্ষোভ মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হয়েছে। এবং আমরা ঘটনাস্থলে দেখেছি সেখানেও কিন্তু অনেক যারা প্রত্যক্ষদর্শী আছেন বা স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা একটু এখানে যেতে চাই ছাত্র অধিকার পরিষদের যারা শীর্ষ পর্যায়ে নেতা রয়েছেন, আমরা একটু জানতে চাইবো যে আসলে আপনাদের কি বলার আছে। আচ্ছা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি, তার উপরে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং তিনি বাঁচবে কি মরবে আসলে আমরা জানি না। এটা আল্লাহর রহমত ছাড়া তিনি বাঁচতে পারবেন না, এরকম একটা পর্যায়ে চলে গেছে, তার জীবন সংকটাপন্ন। তো আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে আগামী ২৪ ঘন্টা না, আগামী ১২ ঘন্টার ভিতরে অবশ্যই যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং যদি এই সরকার সেটা করতে ব্যর্থ হয়, অবশ্যই ছাত্র অধিকার পরিষদ সারা দেশের জনগণকে সাথে করে নিয়ে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করবো আমরা। শুনছিলেন যে আসলে তারা একটি আলটিমেটাম দিয়েছেন। তারা বলছেন যে ১২ ঘন্টার মধ্যে এই গুলির ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তারা ২৪ ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করবেন। তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং বুঝেছি। কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ। নাই, আমাদের সঙ্গে সুলতান মাহমুদ আরিফও যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আরিফ, হাদি অস্ত্রোপচার হওয়ার কথা এবং অস্ত্রোপচার চলছিল, সেই অস্ত্রোপচার শেষ হয়েছে কিনা এবং তার অবস্থা এখন কেমন, এবং তাকে এভার কেয়ারে স্থানান্তর করার কথা আমরা জানতে পারছি, সে বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত আসলে ডাক্তারদের পক্ষ থেকে তার যে অপারেশনটি চলছিল সেটি নিয়ে আপডেট কোনো তথ্য ডাক্তাররা দেয়নি। তবে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখার জন্য ভিতরে গিয়েছেন এবং দেখে এসেছেন, তারাই ডাক্তারদের সাথে কথা বলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন। আমরা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু কিছুক্ষণ আগে তিনি বের হলেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে তার যে মাথার অর্থাৎ মগজের মস্তিষ্কের ভিতরে যে গুলি প্রবেশ করেছে সেটি বের করা হয়েছে এবং বের করতে গিয়ে তার মস্তিষ্কেও কিন্তু ক্ষতি হয়েছে এমনটি তিনি জানিয়েছেন। এবং তাকে সিএমএইচ হসপিটালে নেওয়ার কথা, এবং সেটি তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তাকে আসলে নেওয়া সম্ভব হচ্ছে না, তেমনটি কিন্তু জানানো হয়েছে। এবং এরপরে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হবে এবং এভার কেয়ার হসপিটালে নেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং ঠিক যেমনটি জানতে পেরেছি তাকে এভার কেয়ার হসপিটালে ইতিমধ্যে যে ওসমান হাদিকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে বলেও আমরা আসলে জানতে পেরেছি। সেটি হসপিটালের অন্য একটি গেট দিয়ে তাকে মূলত বের করে আমরা ঠিক ডাক্তারদের পক্ষ থেকে না জানলেও আমরা যেমনটি এখানকার যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ইতিমধ্যে তাকে আসলে নেওয়া হয়েছে এবং তিনি পথে রয়েছেন। এভার কেয়ার হসপিটালে যে কোনো সময় তাকে আসলে নেওয়া হবে। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের সামনে দেখতে পাচ্ছেন যে তার যে রাজনৈতিক সহযোদ্ধা তারা কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছেন এবং আইনশৃঙ্খলার
যে পরিস্থিতি সেটি কিছুটা যেহেতু এখন পর্যন্ত আমরা ঠিক এই আপনার সাথে যখন আমি এখানকার তথ্য দিচ্ছি ঠিক তখনই আমি জানতে পেরেছি তাকে অলরেডি এভার কেয়ার হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকা মেডিকেল থেকে বের হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। এবং তার এখানে থাকা অবস্থা তার শারীরিক কী পরিস্থিতি ছিল এবং তাকে কোন পরিস্থিতিতে ডাক্তাররা পেয়েছে যদি ঢাকা মেডিকেল থেকে ব্রিফ করে তাহলে আমরা এটি জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা ঠিক যেটি জানতে পেরেছি তিনি সংকট মুক্ত নয়, তিনি আশঙ্কাযুক্ত রয়েছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানবো। আমাদের সঙ্গে ইজাজ শ্রমিক যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাই ইজাজ, আপনার ওখানে কি অবস্থা? কিছুক্ষণ আগে কাজী ফয়সাল জানাচ্ছিলেন যে রাজু ভাস্কর্যের ওখানে বিক্ষোভ হচ্ছে, তা আপনার এলাকার পরিস্থিতি জানাবেন। ওসমান হাদির উপর হামলার ঘটনার পরপরই বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং আপনি জানেন যে ওসমান হাদি জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনে সম্মুখ সারির একজন যোদ্ধা এবং তার সতীর্থ যারা আছে তারাই কিন্তু এই মুহূর্তে ডাকসু সহ এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা কিন্তু শুরুতেই অর্থাৎ হামলার খবর পাওয়ার পরপরই তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপ বাংলাদেশ একটা বড় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সন্ত্রাস বিরোধী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারাও বিক্ষোভ প্রদর্শন করেছে, ছাত্রদল করেছে এবং একই সঙ্গে ডাকসুর উদ্যোগে ডাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করা হয়েছে। বিভিন্ন হলগুলোর সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের সঙ্গে জড়ো হয়েছেন। একটা বড় বিক্ষোভ মিছিল শেষে এই ভিসি চত্বরে তারা বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে সরকারকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে হামলাকারী এবং তার নেপথ্যের নির্দেশদাতাকে আটক করতে হবে, গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তারা হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধাদের উপর যেভাবে হামলা করা হচ্ছে এটি যদি অব্যাহত থাকে বা এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেভাবে হাসিনাকে এই দেশ থেকে বা আওয়ামী লীগকে এই দেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছে বর্তমান সরকারের পরিণতি এর থেকে খুব বেশি সুখকর হবে না, এরকম আলটিমেটাম দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করা হয়েছে এবং বলছেন তারা এই বিক্ষোভ মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কারাগারে যে গোশতের মধ্যে আলু কম কিনা এই ধরনের স্যাটায়ার করে তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ সেই কাজটি সম্ভবত তিনি ভুলে গেছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা অনেকটা কমেডিয়ানের মতো যে ধরনের আচরণ করে তার প্রত্যাহারও এক ধরনের দাবি করেছে। আমরা বুঝতে পেরেছি যে প্রতিবাদ হচ্ছে, আপনি আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে কোনো আপডেট হলে আমরা আপনার কাছ থেকে জানাবো। আমাদের আরেক সহকর্মী রয়েছেন হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পল্টন থেকে। আপনি এর আগের সংবাদগুলোতেও জানাচ্ছিলেন যে ফরেনসিক ডিপার্টমেন্ট তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে, সেই হামলার স্থানের এখন পরিস্থিতি কি? আরেকটি বিষয় জানতে চাই যে হামলাকারীদেরকে গ্রেপ্তারের বিষয়ে 24 ঘন্টার আলটিমেটাম সহ রাজনৈতিক দলগুলো নানা ধরনের আলটিমেটাম দিচ্ছে, হামলাকারীদের ব্যাপারে কোনো ধরনের তথ্য আপনার কাছে আছে কিনা বা পুলিশের কাছে আছে কিনা? কণা, আমি প্রথমে আপনি সর্বশেষ যে প্রশ্নটি করলেন হামলাকারীদের তথ্য, অর্থাৎ এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ ঘটনাস্থলের আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পরে আরেকটি বিষয় তার ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় ফুটেজ কালেক্ট করা হয়েছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে আমরা কিন্তু কিছু তথ্য পাচ্ছি। তারা বলছেন অসমর্থিত সূত্র এখনো পর্যন্ত বলা যেতে পারে যে তারা বলছেন যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এই নির্বাচনী প্রচারণায় ছিল হাদির সাথে, ওসমান হাদির সাথে, অর্থাৎ বিজয় সরণি কালভার্ট রোড যে এলাকাটিতে সে নির্বাচনী জুম্মার নামাজের পরে প্রচারণা চালাচ্ছিলেন এবং আগে প্রচারণা চালাচ্ছিলেন, সেই প্রচারণায় এই যারা কিলার ছিলেন, যারা সন্ত্রাসী তার উপর গুলি চালিয়েছে তারা ছিলেন। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে তাকে ফলো করছিলেন। একটা বিষয় একটু খুব গুরুত্বপূর্ণ, কারণ ওসমান হাদি কিন্তু এর আগেও তার ফেসবুক পোস্টে বারবার বলছিলেন যে তাকে বিভিন্ন মোবাইল ফোন থেকে মুঠোফোন থেকে হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি। সেই বিষয়গুলো কিন্তু আসলে গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন। সেই মোবাইলগুলো হয়তোবা তিনি এখন অসুস্থ রয়েছেন, তার ভাই রয়েছেন, তার সহ যোদ্ধারা রয়েছেন, তাদের কাছ থেকে হয়তোবা সেই ভিডিওগুলো কিংবা সেই মোবাইল নম্বরগুলো আসলে কালেক্ট। আপনি এখন যে ক্রাইম সিনের চিত্র দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঘটনা 2:24 ঘটেছে, তারপরে কিন্তু আমরা এখানে এসে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আস্তে আস্তে আসা শুরু করেছেন। সিআইডি ক্রাইম সিন ইউনিট এসেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব,
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা, সব ধরনের গোয়েন্দা সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং এখান থেকে মামলার জন্য যতটুকু আলামত দরকার সেই আলামত কিন্তু তারা নিয়েছেন। আমরা দেখেছি যে রক্তের যে দাগ লেগে আছে সেখান থেকে ফরেন্সিক ইউনিট তাদের রক্তের চিহ্ন নিয়েছেন। এছাড়া গুলি করা হয়েছে, সেই গুলির যে খোসাটি পড়েছিল সেই খোসাটি তারা এখান থেকে উদ্ধার করেছেন। এবং একটা বিষয় স্পষ্ট করে বলা যেতে পারে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন এইসব ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, তবে তারা সর্বোচ্চ আকারে চেষ্টা করছেন কে এই গুলিটি করেছে এবং এর পিছনে কারা, সেই বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং তারা বলছেন খুবই দ্রুত এই যে তাদের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে যারা গুলি করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পল্টন থেকে এবং অন্যান্য সহকর্মীরাও যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার।